প্রাইভেট ডিটেকটিভ নগেন পাকরাশি জানেন যে তার 16 বছরের সহকারী বিল্টু যথেষ্ট বুদ্ধি হয়েছে। সেই ব্যাংক ডাকাতির কেসটায় তাকে তাক লাগিয়ে দিয়েছিল ছেলেটা। নগেন আগেই তার মামা ঘনশ্যাম নস্করের সহকারী ছিলেন। বছর 3 হলো সে নিজের অফিস খুলেছেন ধরপাকড়। মৌলালির মোড়ে একটা দোতলার বাড়িতে একটা ঘরে বসেন। পাশেরটাই বিল্টু। বিল্টুর বয়স 16 হলেও সে লম্বায় 5 ফুট 10 ইঞ্চি। তার মাথায় ঝাঁকড়া চুল ও ধারালো চেহারা। সম্প্রতি ক্যারাটে লড়াইয়ের কসরত শিখেছে। নগেনের বয়স হবে বছর 40। তার চেহারা গোলগাল হলেও তিনি বেশ জোরে ছুটতে পারে। মাথার চুল মাঝখান থেকে স্মৃতি কাটা। নাকের নিচে অঙ্কের মাস্টার মশাইয়ের মতো ছোট্ট গোঁফ। সেদিন সকালে নগেন তার ধরপাকড়ের অফিসে বসে বিল্টুকে বোঝাচ্ছিলেন, গোয়েন্দা হতে গেলে শারীরিক পটুতার চেয়ে দরকার হলো বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা আর ধৈর্য। বিল্টু মাথা নিচু করে শুনছিল। নগেনকে খুব শ্রদ্ধা করে বিল্টু। বিল্টুকে খুব ভালোবাসে নগেন। মাধ্যমিকের পর বসে না থেকে বিল্টুর ইচ্ছা হয়েছিল গোয়েন্দাগিরিতে হাত পাকানোর। সোজা একদিন এসে হাজির হয়েছিল ধরপাকড়ে। 2-4টে কথা বলেই নগেন বুঝতে পেরেছিল ছেলেটির এলেম আছে। সঙ্গে সঙ্গে বহাল করেছিল সহকারী পদে। নগেনের কথার মাঝখানেই সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া যায়। নগেন চুপ করে যান। ভুরু কুঁচকে জুতোর আওয়াজ ঠাহর করে। আগন্তুক বেশ তাড়াতাড়ি উপরে উঠছেন। জুতো জোড়া যে বেশ দামি তা মশমশ আওয়াজেই বোঝা যাচ্ছে। একটু পরেই খোলা দরজার সামনে যাকে দেখা যায় তার বয়স 50-এর উপরে। হৃষ্টপুষ্ট দুধ ঘি খাওয়া চেহারা, মাথায় কাঁচা পাকা চুল ব্যাক ব্রাশ করা, পরনে ফিনফিনে আদ্রির পাঞ্জাবি ও মিহি ধুতি। আপনিই নগেন পাকরাশি? ভদ্রলোকের প্রশ্নের উত্তরে মাথা ঝাঁকিয়ে নগেন তার সামনের খালি চেয়ারটি দেখিয়ে তাকে বসতে বললেন। আমার নাম বিশ্বম্বর চৌধুরী। চেয়ারে বসার পর বলেন ভদ্রলোক, দক্ষিণ কলকাতার লোক পার্কে থাকি আমি। আমার ছেলেটি গত পরশু থেকে হারিয়ে গেছে। নগেন বিল্টুর দিকে তাকান। ইশারাটা ধরতে বিল্টুর তিলমাত্র দেরি হয় না। চট করে টেবিলের উপর থেকে নীল রঙের ডায়েরিখানা তুলে নিয়ে সে পকেট থেকে লাল ডট পেনটা বার করে তৈরি হয়ে বসে। আপনি নিশ্চয় পুলিশকে জানিয়েছেন? বিশ্বম্ভরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন নগেন। বিশ্বম্ভর বলল, জানিয়েছি, তবে পুলিশের 18 মাসে বছর, তাই আমি আপনার কাছে এসেছি। নগেন এই কথা শুনে খুশি হন। দেরাজ থেকে একটি মিঠে পানের বাক্স বের করে একটি পান চিবোতে চিবোতে বললেন, কাগজে বিজ্ঞাপন দিয়েছেন কি? না। বিশ্বম্ভর মাথা নাড়লেন। কেন না? আমার ছেলে ঠিক হারিয়ে যায়নি, তাকে চুরি করা হয়েছে। বাবলুকে চুরি করা হয়েছে প্ল্যান করে। গভীর মুখে বললেন বিশ্বম্ভর। এবং এ অকর্ম কে করেছে তা আমার অজানা নয়। তবে তার নামে পুলিশ ডায়েরি করেনি কেন? ভ্রু কুঞ্চিত করেন নগেন পাকরাশি। পুলিশের কাছে তার নামে ডায়েরি করেনি কেন? রঘুই যে করেছে দুষ্কর্ম, তা এটা আমার সন্দেহ মাত্র। সামান্য উত্তেজনার সঙ্গে বলেন বিশ্বম্ভরবাবু। আমার হাতে এই সম্পর্কে প্রত্যক্ষ প্রমাণ বলতে কিছুই নেই। তাছাড়া পুলিশের কাছে গেলে হয়তো ব্যাপারটা জানাজানি হয়ে যেত, তাতে আমার ছেলের ক্ষতির আশঙ্কাও ছিল। রঘু নামটা লিখে তার পাশে বিল্টু একটা গোল্লা এঁকে দেয়। এখন তার একটা বর্ণনা পেলেই হয়। লোকটা দেখতে যেমন জঙ্গামার্কা, তেমনি নোংরা স্বভাব ওর। ও পারে না এমন কোনো কাজ নেই। ওর সঙ্গে আমার সম্পর্ক। রঘু আমার কারখানার এক কর্মচারী। বেলুড়ে আমার একখানা প্লাস্টিকের কারখানা আছে। বছর 2 আগে রঘুকে বহাল করেছিলাম আমার কাজে। এক নাগাড়ে বলে যান বিশ্বম্ভরবাবু। 3 মাস আগে কারখানার মধ্যে গন্ডামি করার অপরাধে ওর চাকরি যায়।
চাকরি ছাড়ার পর ও আরও বেপরোয়া হয়ে যায়। কারখানার গেটের সামনে এসে হামলা করে 2 দিন। একদিন আমার দারোয়ানের হাতেও মার খায় ও। তারপর একদিন সকালে ও আমাকে টেলিফোন করে। ও শাসায় যে ওকে কাজে না ফিরিয়ে নিলে আমাকে বদলা নেবে। তারপর একদিন সকালে ও আমাকে টেলিফোন করে। ও শাসায় যে ওকে কাজে না ফিরিয়ে নিলে বদলা নেবে। আমি ভেবেছিলাম এটা নেহাতি একটা ফাঁকা আওয়াজ, আমার কি ক্ষতি করতে পারে ও। কিন্তু গতকাল সোমবার বাবলু স্কুল থেকে আর ফিরল না। ওর স্কুল ছুটি হয় 4টে বিকেল 4:30, 4:45-এর মধ্যেই বাড়ি কিন্তু ফিরে চলে আসে ও। আমি 6টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, এই ভেবে যে হয়তো কোনো বন্ধুর বাড়ি গিয়েছে। 6টার পর 1 মিনিট, বিল্টু আঙুল তুলে বলে। তারিখটা যদি বলেন একটু দয়া করে। মুখটা একটু তুলে বিশ্বম্বরবাবু বললেন, 11ই মে, আজ থেকে ঠিক 2 দিন আগে। বাবলু ইদানিং একা একাই স্কুল থেকে বাড়ি ফিরতো। গত বছরও আমি ওর জন্য গাড়ি পাঠিয়ে দিতাম অফিস থেকে। ক্লাস 6-এ ওঠার পর ও তাতেই আপত্তি করে। বন্ধু বান্ধবীর সঙ্গে হুল্লোড় করতে করতে মিনি বাসে আসার নাকি বেশি আনন্দ। ঘটনার দিন বাবলু স্কুল থেকে বেরিয়ে আমার চাকর হরির দেখা পায়। হরি ওকে বলে ওর মা নাকি খুবই অসুস্থ এবং ওকে তাড়াতাড়ি ওর সঙ্গে বাড়ি ফিরতে হবে। ওর মার শরীরটা সেদিন সকাল থেকে সত্যিই খারাপ ছিল। এরপর হরি বাবলুকে নিয়ে একটা ট্যাক্সিতে ওঠে। ওর বন্ধুরা এই পর্যন্তই দেখেছে। তারপর থেকে হরি আর বাবলুর কোনো খোঁজই নেই। নগেন মুখখানা যতদূর সম্ভব গভীর করে ভাবেন। পেন্সিল দিয়ে টেবিলে লাগানো ব্লোটিংয়ে আঁকোবুকি আঁকেন কিছু, কাটেন কিছুক্ষণ, তারপর বলেন, রঘুর চেহারার বর্ণনা দিতে পারেন? এই বয়স ধরুন মোটামুটি 35, হাইট 4.5 ফুটের মতো, শক্ত সমর্থ চেহারা, মাথায় ছোট্ট করে ঘন চুল, আর রং মোটামুটি ফর্সাই। নগেন ভুরু কুচকন। কোনো বিশেষত্ব মানে আইডেন্টিফিকেশন মার্ক? বিশ্বম্বর একটু ভাবেন। হঠাৎ তার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওর হাতে একটা কাটা দাগ আছে, গভীর দাগ, প্রায় 10 ইঞ্চি মতন লম্বা, হাতের উল্টো পিঠে বরাবর। কাটা দাগটা বলছেন প্রায় 10 ইঞ্চি মতো লম্বা? নগেন বিশ্বম্বরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তার মানে কোনোভাবে ওটা ঢেকে রাখা সম্ভব নয়? মাথা নেড়ে বিশ্বম্বর বললেন, না, ফুলহাতা জামা পরলেও হাতের উল্টো পিঠের দাগটা চোখে পড়বেই। এবার আপনাকে একটা চিঠি দেখাই। পকেট থেকে একটা ব্রাউন রঙের ছোট্ট খাম বার করে নগেনকে দেন বিশ্বম্বরবাবু। কাল আমাদের লেটার বক্সে এই চিঠিটা আমি পেয়েছি। নগেন খামটা হাতে নিয়ে দ্রুত হাতে ড্রয়ার থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে চিঠির উপরে ধরেন। ওই দিকে বিল্টু উসখুস করতে থাকে কতক্ষণে সে চিঠিটি হাতে পাবে। চিঠির বক্তব্য খুবই সংক্ষিপ্ত। লেখক বিশ্বম্বরবাবুকে শনিবার দুপুর 2টোর সময় ব্যান্ডেল স্টেশনে 2 নম্বর ওভারব্রিজে ওপরে 10,000 টাকা নিয়ে আসতে বলেছে। টাকা পেলে সঙ্গে সঙ্গে বাবলুকে ফিরিয়ে দেওয়া হবে। পুলিশকে খবর দিলে বাবলুকে আর ফিরে পাওয়া যাবে না, সেই হুমকিটাও এই চিঠিতে আছে। চিঠির নিচে লেখকের নাম ঠিকানা কিছুই নেই। চিঠির কাগজটা উল্টে পাল্টে দেখে নগেন মন্তব্য করেন, এটা বোধহয় বাবলুর অঙ্কের খাতা থেকে ছেঁড়া মনে হয়, তাই না? বিশ্বম্বরবাবু বিস্ময় মাখানো গলায় বলেন, কি করে বুঝলেন? কাগজের উল্টো দিকে পিথাগোরাসের একটা প্রবলেম আঁকা আছে। ক্লাস 6-7-এর ছেলেদের এই রকমেরই জ্যামিতির কাজ দেওয়া থাকে।
অর্থাৎ লেখক বাবলুর স্কুল খাতার কাগজই ব্যবহার করেছে। বিশ্বম্ভর যে দৃষ্টি নিয়ে নগেন স্যারের দিকে তাকিয়ে থাকেন তাতে নীরব প্রশংসা বয় আর কিছুই নেই। হস্তাক্ষর নিশ্চয় আপনার প্রাক্তন ভৃত্যর হরিচরণের। ম্যাগনিফাইং গ্লাসটা টেবিলের ওপরে রেখে বলেন নগেন স্যার, বানান ভুলের পহর দেখে সেই রকমই মনে হচ্ছে। ব্যান্ডেলকে করা হয়েছে বান্ডিল, আর 10-এর তালবস্যয়ের জায়গায় অক্লেশে বসানো হয়েছে দন্তের স। চিঠির কাগজটি এবার বাড়িয়ে দেয় নগেন বিল্টুর দিকে। আমারও তাই মনে হয়। হরি বাড়িতে চিঠি লিখতো মাঝে মাঝে, কেবল ঠিকানা লেখার সময় খামটা নিয়ে আসতো আমার কাছে। আর রঘু তো উত্তরপ্রদেশের লোক, বাংলা লেখা ওর আসে না। বোঝা যাচ্ছে পাকা ক্রিমিনালি দুজনায়। নগেন গম্ভীর মুখ করে বলে, ওদের একজোট হয়ে যাওয়া ব্যাপারটা বেশ বিচিত্রময়। হরি একবার টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, ওকে সাবধানও করে দিয়েছিলাম। তারপর সন্দেহজনক আর কিছুই চোখে পড়েনি। আর রঘুর ব্যাপারে শুনেছি ওর পূর্বপুরুষ নাকি মধ্যপ্রদেশে ডাকাতি করত। বিশ্বম্ভর আবার বলেন, আমি টাকা দিতে রাজি, কিন্তু কথা হচ্ছে একজনের হুমকির কাছে কেন আমি নত স্বীকার করব? না, তাকে ধরতেই হবে। দৃঢ় গম্ভীর স্বরে বলে ওঠেন নগেন, আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। আমি তাহলে উঠি। চেয়ার থেকে উঠে দাঁড়ান বিশ্বম্ভর চৌধুরী। আপনার ফ্রি বাবদ সামান্য কিছু অগ্রিম দিয়ে যেতে চাই। আমার তরফ থেকে চেষ্টায় কোনো ত্রুটি হবে না জানবেন। নগেনও তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। ব্যান্ডেল স্টেশনের 2টো ওভারব্রিজের উপর থেকে এক চক্করে ঘুরে এলেন নগেন পাকরাশি। কুলির দল প্ল্যাটফর্মের ধারে গামছা পেতে ঘুম দিচ্ছে। এখন কোনো ট্রেন নেই। বুকিং কাউন্টারের দিকে প্ল্যাটফর্মের দিকে নেমে এলেন নগেন স্যার একটা পান খাবেন বলে। পান সিগারেটের দোকানটার দিকে যেতে গিয়ে হঠাৎ থেমে গেলেন তিনি। দোকানের সামনে 3-4 খদ্দের হবে। তার মধ্যে একজনের মুখের ওপর নগেন স্যারের দৃষ্টি সার্চ লাইটের মতো গিয়ে পড়ল। লোকটা যে শুধু এই গরমের দিনে একটা পুরনো ওভারকোট গায়ে দিয়েছে তা নয়, নগেন আরও তাকে দেখছেন এই জন্য যে তার চেহারার সঙ্গে রঘুনন্দনের যে বর্ণনা দিয়েছিলেন বিশ্বম্ভর চৌধুরী তা রয়েছে অদ্ভুত মিল। নগেন 2 পা এগিয়ে গেলেন। তার ভয় নেই, রঘু যদি আগে তাকে দেখেও থাকে তাহলে সে এখন চিনতে পারবে না। তিনি এখন ঝোলা কাঁধে কাবুলিওয়ালা। বিল্টুও একটা কাজ সেরে আসবে এখানে, হয়তো এসেও গেছে, কিন্তু কোন ছদ্মবেশে তা নগেনের জানা নেই। নগেন দোকানিকে মিঠে পানের অর্ডার দিয়ে খুঁটিয়ে দেখছেন সন্নিগ্ধ ব্যক্তিকে। দেখতে গিয়েই একটা গরমিল তিনি পেয়ে গেছেন। রঘু ছিল ক্লিন শেভ, এর গালে ঘন দাড়ি। হয়তো লোকের চোখে ধুলো দেওয়ার জন্য এ দাড়ি রাখা হতে পারে, কিন্তু এরপর যে গরমিলটা ধরা পড়ে তার চোখে তা নগেন একেবারেই হতাশ হয়ে পড়ল। রঘুর ডান হাতের কাটা দাগটাও খুঁজেছিলেন নগেন। পুলিশ ধারে কাছে আছে, সংকেত পেলে ছুটে আসতে দেরি হবে না তাদের। কিন্তু না, তার কোনো দরকার নেই। লোকটা সিগারেট চেয়ে তার বাঁ হাত দিয়ে ডান পকেট থেকে টাকা বের করে দোকানিকে দেয়। তারপর ফেরত দেওয়া পয়সা এবং সিগারেট নেয় বাঁ হাত পেতে। নগেনের ভুরু দুটো কুঁচকে যায়। লোকটির ডান হাতটি নেই। না, মিছে এতক্ষণ সময় নষ্ট হলো। নগেন দোকানদারের কাছে থেকে পানের খিলি হাতে নিয়ে পয়সা মিটিয়ে সেটা মুখে দেন। মিঠে পান তার প্রিয়, তবুও এখন যেন তা বিষাদ ঠেকে। এদিক ওদিক তাকাতে তাকাতে এখন নগেন 2 নম্বর ওভারব্রিজের দিকে চলছেন। ঘুমন্ত প্ল্যাটফর্মটা এখন একটু একটু জেগে উঠেছে যেন। বোধহয় একটা ট্রেন আসার সময় হয়েছে। নগেন ওভারব্রিজের উপরে উঠছেন। ওভারকোট পরা লোকটা সিগারেট মুঠোয় ধরে টানতে টানতে এগিয়ে চলছে। আরও 2-4 জন লোক
এদিক থেকে ওদিক যাতায়াত করছে। নগেন তার মধ্যে একজন চীনে ম্যানকে আবিষ্কার করলেন। লোকটার হাবভাব যেন একটু খ্যাপাটে প্রকৃতির। ওভারকোটের কাছে গিয়ে হাত পা নেড়ে যেন কি বলে। ওভারকোট তার বাঁ হাত তুলে স্টেশনের দিকটা দেখিয়ে দেয়। বোধহয় বুকিং কাউন্টারটা কোথায় তাই জানতে চেয়েছিল চীনেম্যান। কিন্তু সে হদিশ জানার পরেও সে ওভারকোটের সামনে দাঁড়িয়ে বকবক করতে থাকে। ওভারকোট তাকে বিরক্ত হয়ে সরে যেতে বলে। চীনেটা হাত পাগলের মতো দাঁড়িয়ে হাসতে থাকে। কথা বলতে বলতে ওভারকোটে সিগারেট নিভে গেছিল। সে চীনেম্যানের দিকে পেছন ফিরে বাঁ হাত দিয়ে তার ডান পকেট থেকে লাইটার বার করে সিগারেট ধরায়। সঙ্গে সঙ্গে একটা কাণ্ড ঘটে। চীনেম্যানটা একটু পিছিয়ে এসে এক লাফ মেরে ওভারকোটকে জাপটে ধরে পেছন থেকে। ওভারকোট এই অতর্কিত আক্রমণে একটু হকচকিয়ে গেলেও এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর এক হিংস্র ভঙ্গিতে বাঁ হাতে চীনেম্যানের চেহারা লক্ষ্য করে মারে এক ঘুষি। চীনেম্যানটা বিদ্যুৎ বেগে সেই ঘুষি এড়িয়ে গিয়ে মোক্ষম এক ক্যারাটে প্যাচে ধরাশায়ী করে তার প্রতিপক্ষকে। নগেন তো হা হয়ে গেছে, কিন্তু তার অবাক হওয়া এখনও বাকি ছিল। চীনেটা ওভারকোটকে দু হাতে মাটিতে চেপে নগেনের দিকে তাকিয়ে তীব্র স্বরে বলে, স্যার পুলিশ! পকেট থেকে হুইসেল বার করে বাজাতে নগেনের একটু সময় লাগে, কেননা তিনি বিস্ফারিত চোখে দেখছিলেন ওভারকোট সরে যেতেই ভূপতি লোকটার ডান হাতে স্পষ্ট দেখা যাচ্ছে, যে হাতে কবজি থেকে তালুর উল্টো দিক পর্যন্ত আড়াআড়ি একটা দগদগে কাটা দাগ। সেই দিন সন্ধ্যাবেলায় বিশ্বম্বরবাবুর গোল পার্কের বাড়িতে জমায়েত হয়েছে সবাই। নগেন পাকরাশি, বিল্টু, বিশ্বম্বরবাবুর হারানো ছেলে বাবলু, ছাড়াও আছে কলকাতা পুলিশের সুরজিৎ বসু, যিনি অকুস্থলে রঘুনন্দন ও হরিচরণকে গ্রেপ্তার করে বাবলুকে উদ্ধার করেন। বিশ্বম্বরবাবু সকলের জন্য ভুরি ভোজের ব্যবস্থা করেছেন। খাওয়া চলছে, সেই সঙ্গে চলছে গল্প। নগেন একটা মাংসের কচুরিতে কামড় দিয়ে বললেন, আচ্ছা বিল্টু, ওই লোকটা যে রঘু, তা তুমি সন্দেহ করলে কি করে? বিল্টু এক চামচ আইসক্রিম মুখে দিয়ে বলল, প্রথম সন্দেহ হয় ওর চোখ দেখে। আমি দেখছিলুম ওর চোখে ভয় আর অস্থিরতা। সন্দেহটা আরও গাঢ় হলো ওর হাত দেখে। কেমন করে? ওভারব্রিজে যত লোক ছিল আমি সবাইকে সন্দেহ করেছিলাম, যেমন কি আপনাকেও। রঘুর সব লক্ষণগুলোই মিলল, একমাত্র দাড়ি বাদে। দাড়ি 1 মাস না কামালে গজে ওঠা স্বাভাবিক। এরপর রইল হাত। আমি লক্ষ্য করতে লাগলাম, এমন যোগাযোগ যে ঠিক তখনই ওর সিগারেট ধরানোর দরকার হলো। আমি দেখলুম ও সিগারেট মুখে দিল বাঁ হাতে, আর ডান পকেট থেকে লাইটার বের করলো বাঁ হাত দিয়ে, আবার বাঁ হাত দিয়ে লাইটার রাখলো ডান পকেটে। আমার মাথায় তখন বিদ্যুৎ খেলে গেল। এটা কখনোই হয় না, যার ডান হাত নেই সে কখনোই কোনো জিনিস ডান পকেটে রাখতেই পারে না। সাবাস! নগেন সপ্রশংস দৃষ্টিতে শিষ্যের মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, কিন্তু আমাকে চিনলে কি করে? বিল্টু আর চোখে দেখল তার আইসক্রিম গলতে শুরু করেছে, তাই তাড়াতাড়ি বলল, আপনার ডাকের বহর দেখে। আপনি হিং চাই বাবু, হিং চাই বলে যেমন শুদ্ধ বাঙালির হাঁক দিচ্ছিলেন, তেমন ডাক নকল কাবুলিওয়ালাও ডাকতে পারে। তাই ওভারব্রিজের উপর কাবুলিওয়ালার আবির্ভাব হতেই আমার সন্দেহ রইল না, ইনি রবীন্দ্রনাথের গল্পের রহমত নন, এর সৃষ্টিকর্তা স্বয়ং আপনি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।